Hello viewers, welcome to our page and YouTube channel Learn English with Tamanna. Today is our third class on sentence making. As you can see, I have chosen a very small topic today which is on education. I have chosen such a small topic because I want to make this lecture very short, as this will help you to understand and will help you to concentrate in this session. With this, we are going to start our session for today. What we are going to do is that we will be analyzing and discussing each and every sentence of this topic. Not only we are going to analyze and discuss, but we will be also learning some grammatical rules, and we'll also learn how these grammatical rules actually being used when they are in sentences. Okay, so let's get started. As you can see, there are 5 topics that we will be covering in this session: degrees of comparison, tense, preposition, contraction, apostrophe rules for possessive. So these all are basics that will help you to improve your basic English. Okay, so let's start. Education is the most powerful weapon which you can use to change the world is a statement made by Nelson Mandela, and it couldn't be more accurate. তাহলে দেখেন আমরা এই সেন্টেন্সে ফার্স্ট অল্প একটু নিব, কারণ এটা নিয়ে আমাদের মোটামুটি একটু ডিসকাশন আছে, যেহেতু আমরা আইএলটিএস রাইটিং এর জন্য প্রিপেয়ার হচ্ছি। আর এটা হচ্ছে আমাদের সেন্টেন্স মেকিং এর বেসিক কোর্স। বেসিক হচ্ছে আপনার একদম আনাচে কানাচে যা আছে গোড়ার থেকে সব কিছু এই ভিডিওতে কভার করা হবে, যাতে আপনার কোনো রকমের প্রবলেম না থাকে এবং আপনি আপনার বেসিক ইংলিশ যেন ভালো করতে পারেন, ঠিক আছে? এবং অনেকেই আমরা আছি গ্রামার বুঝি বাট সেন্টেন্স মেক করতে পারি না। হ্যাঁ, গ্রামাটিক্যাল যে রুলসগুলো আছে সেগুলো সেন্টেন্সে অ্যাপ্লাই করতে জানি না, তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে আসবে, ঠিক আছে? ওকে, তো দেখেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন, মানে কি শিক্ষাই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এখানে কিন্তু এটাও বলতে পারতো এডুকেশন ইজ পাওয়ারফুল ওয়েপন, বাট না, এখানে কি বলেছে? দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন। দ্য মোস্ট দিয়ে কি এইটার একটা মাত্রা বোঝানো হয়েছে যে এটা কতটা শক্তিশালী। তো আমরা যখন এরকম দ্য মোস্ট পাওয়ারফুল এরকম টাইপের যখন আমরা ব্যবহার করি কোনো কিছু, তখন এটা আমরা মূলত গ্রামাটিক্যাল রুলস ডিগ্রিজ অফ কম্পারিজনটা ব্যবহার করি, যেটা আমরা এক জিনিসের সাথে আরেক জিনিসের তুলনা করতে, বা ওই জিনিসটা আরেক জিনিসের থেকে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা উইক, হ্যাঁ, এরকম টাইপের যে কম্পারিজনটা তুলনা করার জন্য আমরা এই যে এরকম মাত্রাগুলো ব্যবহার করি। এখানে দেখেন, মোস্টটা মূলত একটা মাত্রা। হ্যাঁ, মোস্টটা কি? মোস্টটা মূলত হচ্ছে মাত্রা, যেটা কম্পারিজন, হ্যাঁ, বা কম্পেয়ার করতে কি হেল্প করছে। এখানে দেখেন, আমার ডিগ্রিজ অফ কম্পারিজন মূলত দুইভাবে ইউজ হয়ে থাকে, অ্যাডজেক্টিভসের ক্ষেত্রে ইউজ হয়, অ্যাডভার্বসের ক্ষেত্রেও ইউজ হয়। এবং এই ডিগ্রিজ 3 রকমের হয়: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ মানে নর্মাল ডিগ্রি, কম্পারেটিভ মানে আর একটু বেশি, সুপারলেটিভ মানে সবচেয়ে বেশি জিনিসকে বোঝায়, এবং এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এখানে পাওয়ারফুলটা মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? হ্যাঁ, পাওয়ারফুলটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। এবং এর ডিগ্রিজ অফ কম্পারিজন ব্যবহার করার অনেক মানে 2 রকম আর কি মূলত ইউজ হয়। একটা হচ্ছে, যেমন দেখেন, এখানে আমি জাস্ট নর্মাল একটা পড়ছি যে অ্যাডজেক্টিভ অ্যাংরি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ সাপোজ অ্যাংরি, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে শুধু অ্যাংরি বুঝাচ্ছে, বাট যদি আমি বুঝাতে চাই যে সে আরো অ্যাংরি, তাহলে আমি অ্যাংরিয়ার বলতে পারি। আর যদি আমি সবচেয়ে অ্যাংরি বুঝাতে চাই বা সবচেয়ে রাগ বুঝাতে চাই, তাহলে আমি কি বলবো? দ্য অ্যাংরিয়েস্ট। আর হ্যাঁ, এখানে কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আমরা সুপারলেটিভ ডিগ্রিজ ইউজ করব, এই ভুলটা অনেকেরই হয়, আমরা আগে দ্য অনেকেই ইউজ করি না, দ্য। হ্যাঁ, অলওয়েজ মেক শিওর whenever you are using, হ্যাঁ, whenever you are using সুপারলেটিভ ডিগ্রি, এটা আনার এইটাই হচ্ছে কারণ। whenever you are using superlative degree, always use the before the degree. দেখেন, আমি যখন সুপারলেটিভ ডিগ্রি বুঝাতে যাচ্ছি, আমাকে শুধু অ্যাংরিয়েস্ট বলে কিন্তু হবে না, দ্য অ্যাংরিয়েস্ট বলতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে দেখেন, এখানে আমরা কিন্তু কি এডুকেশন ইজ মোস্ট পাওয়ারফুল ওয়েপন বলতে পারতাম, বাট না, আমরা কি বলেছি? দ্য মোস্ট পাওয়ারফুল, রাইট?
ওকে, তারপর এখানে আরেকটা জিনিস, যেহেতু ডিগ্রির ব্যাপার এসেছে, আমি আর কয়েকটা জিনিস আপনাদেরকে বলতে চাই। যেমন অনেকেই কি করে, যেমন যেমন পাওয়ারফুল, হ্যাঁ পাওয়ারফুল, একটা মিনিট, পাওয়ারফুল যদি পজিটিভ ডিগ্রি হয়, হ্যাঁ পজিটিভ ডিগ্রি যদি আমি পাওয়ারফুল লিখতে চাই তাহলে এটা শুধু পাওয়ারফুল বলবো। বাট যদি আমি একটু কম্পারেটিভ ডিগ্রি বোঝাতে চাই, কম্পারেটিভ ডিগ্রি বোঝাতে চাই, তাহলে আমি এই পাওয়ারফুলটাকে লিখতে পারি মোর পাওয়ারফুল। আর যদি আমি সবচেয়ে পাওয়ারফুল বোঝাতে চাই, যেমন এডুকেশনকে আমি বুঝিয়েছি সুপারলেটিভ ডিগ্রি, দেন দ্যাট উড বি দ্য মোস্ট পাওয়ারফুল। হ্যাঁ, এরকম কিছু অনেকেই কি করে, ডিগ্রি মানেই হচ্ছে অ্যাংরিয়েস্ট, ফুলেস্ট, কুলেস্ট, এভাবে ভাবে না, সবসময় ইএসটি যোগ হয় না। কিছু কিছু ক্ষেত্রে মোর, মোস্ট ব্যবহার করা হয়, যেগুলো আপনারা একটু গুগলে যে বিভিন্ন লিস্ট থাকে, লিস্ট অফ ডিগ্রিজ অফ কম্পারিজন, ওটা আপনারা সার্চ দিলে আপনারা মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন যে কোন কোন ব্যতিক্রমী রুলসগুলো আছে। ঠিক আছে, তাই আপনারা যখনই ডিগ্রিজ অফ কম্পারিজন ইউজ করতে যাবেন, অলওয়েজ মেক শিওর যে এটা কি অ্যাংরিয়ার নাকি অ্যাংরিয়েস্ট, নাকি কুলেস্ট এরকম নিয়ম, নাকি পাওয়ারফুল, মোর পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল এরকম টাইপের নিয়ম। যেমন বিউটিফুলটাও কিন্তু কি ব্যতিক্রমী রুলসের মধ্যে পড়ে, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল এভাবে ইউজ হয়। তাই আপনারা যেটা করতে পারেন, গুগলে একবার যে লিখবেন লিস্ট অফ ডিগ্রিজ অফ কম্পারিজন এবং একবার দেখে নিবেন, একবার দেখে নিলে আই গেস এটা ক্লিয়ার। এবং এটা কিন্তু আমাদের রাইটিং অনেক সময় কিন্তু কি আমরা ব্যবহার করে ফেলি, মোস্টলি টাস্ক 2-তে আমরা এরকম টাইপের ডিগ্রিজ অফ কম্পারিজন ইউজ করে থাকি বিভিন্ন সেন্টেন্সে। ওকে, I hope this is clear to you. Now we are reading the next part. তো education is the most powerful weapon which, দেখেন whichটা এখানে ইউজ হয়েছে as a conjunction। কিভাবে কনজাংশন হচ্ছে সেই ওয়ার্ড যেটা দুই বা ততোধিক সেন্টেন্সকে কি যোগ করতে সাহায্য করে। তো এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন একটা সেন্টেন্স, ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড আরেকটা সেন্টেন্স, উইচ দিয়ে কি এটাকে কি কানেক্ট করছে। তো এটা কাজ করছে কি অ্যাজ আ কনজাংশন। আর এইটার টেন্সের কথা বললে টেন্স তো বোঝাই যাচ্ছে, যেহেতু এটা একটা চিরন্তন সত্য টাইপের এখানে বোঝানো হয়েছে। তারপরে এখানে কোনো রকমের সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা দেখে যেটা বুঝতে পারছি, তো এটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স এখানে ইউজ হয়েছে। আর আরেকটু যদি আমরা পড়ি, ইজ আ স্টেটমেন্ট মেড বাই নেলসন ম্যান্ডেলা, তার মানে এটা একটা কোটেশন বা উক্তি ছিল কার, নেলসন ম্যান্ডেলা। অ্যান্ড ইট কুডেন্ট বি মোর অ্যাকিউরেট, মানে এটা এর থেকে বেশি অ্যাকিউরেট হতে পারে না। এখন দেখেন বাই প্রিপোজিশনটা এখানে আসছে, কারণ এই স্টেটমেন্টটা কে বানিয়েছিল, নেলসন ম্যান্ডেলা বানিয়েছিল। এই যে প্রিপোজিশনগুলো ছোট ছোট, এগুলো কিন্তু খুবই বড় বড় ইম্প্যাক্ট ফেলে আপনার রাইটিংয়ে। আমরা অনেক সময় ভুলভাল প্রিপোজিশন ইউজ করে বলে কি আমাদের অনেক মার্কস কি ডিডাক্ট হয়ে যায় বা হতে থাকে। তো বাইটা আমরা কখন ইউজ করব, কারো মাধ্যমে, কারো মাধ্যমে যখন আমরা বুঝাতে যাব তখন আমরা বাইটা ইউজ করব, কারো মাধ্যমে বা দ্বারা কথাটা ব্যবহার করার সময়। ওকে, তো দেখেন আমাদের যে এই কোটেশনটা, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট বা এটা হচ্ছে কারো কি জবানি বা উক্তি। কে বানিয়েছে, কার দ্বারা এটা এটা স্টেটমেন্টটা আসছে, সেটা হচ্ছে কি নেলসন ম্যান্ডেলার দ্বারা বা নেলসন ম্যান্ডেলার মাধ্যমে এই স্টেটমেন্টটা কি আমরা জানতে পেরেছি। ওকে, এই জন্য প্রিপোজিশনটা কি বাই ব্যবহার করা হয়েছে। ওকে, অ্যান্ড ইট কুডেন্ট বি মোর অ্যাকিউরেট, হ্যাঁ যে এটা এর থেকে বেশি কি অ্যাকিউরেট হতে পারে না। দেখেন কি সুন্দর করে ওনারা একটা নর্মাল সেন্টেন্সকে কি অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স মেক করে ফেলেছে। দ্যাটস হাউ ইট ইজ ডান অ্যাকচুয়ালি। যে আপনাকে জানতে হবে যে আপনি সিম্পল সেন্টেন্স, সিম্পল ভোকাবুলারি ইউজ করে কিভাবে একটা অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স বানাতে পারেন। এর জন্য আপনাকে জানতে হবে কনজাংশন ইউজটা। যেমন দেখেন এখানে একটা কনজাংশন এনেছে এবং অ্যান্ডটাও কি কনজাংশনে কাজ করছে। দেখেছেন দুইটা কনজাংশন এসেছে, যেটা দুই বা ততোধিক সেন্টেন্সকে যোগ করেছে এবং দ্যাটস হাউ দে মেড অ্যান অ্যাডভান্স সেন্টেন্স। ওকে, তারপর আরেকটা জিনিস আছে যেটা আমি আমার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে প্যারাফ্রেজ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা নট অনলি আপনার রাইটিংয়ে, আপনার স্পিকিংয়েও এই জিনিসটা শিখতে হবে। তো আমি এটা নিয়ে একটা লেকচার আনবো, আই হোপ ওটা শিখলে আপনাদের অনেকটুকু প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা,
তো নেক্সটে কি বলেছে, টিচার্স রিপ্রেজেন্ট দ্য পিলার্স অফ এডুকেশন ইন আওয়ার সোসাইটি। দেখেন এখানে এখানে অনেকটুকু কথা বলার আছে। টিচার্স রিপ্রেজেন্ট কেন হলো, কেন টিচার রিপ্রেজেন্টস হলো না, মানে রিপ্রেজেন্টের পর কেন একটা এস ব্যবহার করা হয়নি? কারণ দেখেন টিচার হচ্ছে আমার কি, টিচার্স হচ্ছে আমার কি থার্ড পার্সন, মানে আমরা থার্ড পার্সন মানে কি জানি, আই ইউ বাদে যা কিছু আছে সবই কি আমার এই দুনিয়াতে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমার ভার্বের সাথে কি হয়, একটা এস যুক্ত হয়। কিন্তু দেখেন এখানে টিচার্স হচ্ছে আমার থার্ড পার্সন প্লুরাল নাম্বার, রাইট? কারণ শুধু একটা টিচার না, অনেকগুলা টিচারকে বোঝানো হচ্ছে, তাই আমার ভার্বে কোনো চেঞ্জ হয় না, ভার্ব হ্যাজ নো চেঞ্জ। ঠিক আছে, যেমনটা আছে ওভাবেই ব্যবহার করা হয়েছে। টিচার্স রিপ্রেজেন্ট, বাট এখানে যদি আমি বলতাম যে আর টিচার, অর যদি শুধু টিচারও লিখতাম, যদি লিখে থাকি তাহলে কি, তখন আমার এটা হতো রিপ্রেজেন্টস। আই হোপ দিস ইজ ক্লিয়ার। টিচার্স হলে, টিচার্স যেহেতু আমার থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাই ভার্ব যেমনটা আছে ঠিক তেমনটাই বসলো। বাট যদি আমি আ টিচার অর শুধু টিচার মানে একটা টিচার বুঝায়, তাহলে সেটা হচ্ছে আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো ভার্বের সাথে কি বসবে, ভার্ব প্লাস এস অর ইএস। ওকে, নেক্সটে কি বলেছে, দ্য পিলার্স ইন আওয়ার সোসাইটি। দেখেন ইন আওয়ার সোসাইটি, ইনটা কেন ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, আমরা প্রিপোজিশন ইনটা কখন ব্যবহার করি? ইনটা আমরা মূলত বিগার স্পেস, বিগার টাইম পিরিয়ড, অর বিগার টাইম, এরকম কোনো জিনিস বোঝাতে আমরা ইন যে প্রিপোজিশনটা সেটা ব্যবহার করে থাকি। যেহেতু আমার সোসাইটিটা কি অনেক বড়, সোসাইটি জিনিসটা কি একটা স্পেস যেটা অনেক বড়, যে কারণে আমার ইনটা ব্যবহার করা হয়েছে অ্যাজ আ প্রিপোজিশন। আরেকটা জিনিস মনে রাখতে পারেন এইভাবে, দেখেন কম্পেয়ার করবেন, যখনই আপনারা প্রিপোজিশনটা ব্যবহার করবেন তখন আপনারা কম্পেয়ার করবেন। কিরকম কম্পেয়ার? যেমন এখানে আমি বলছি কি, আমার সোসাইটির মধ্যে, মানে আমি আবার সেন্টেন্সটা পড়ছি, টিচার্স রিপ্রেজেন্ট দ্য পিলার্স অফ এডুকেশন ইন আওয়ার সোসাইটি, মানে টিচাররা আমাদের মানে এডুকেশনের পিলারের মতো সোসাইটির মধ্যে। তো সোসাইটির মধ্যে 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 মানে কি, ভিতরে, তার মানে কি ইন মানে কি ভিতরে, তাহলে আমি আমার প্রিপোজিশনটা কি ইন ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এইভাবে আপনারা বিভিন্ন বস্তু বা বিভিন্ন কোনো টাইম, বিভিন্ন কোনো প্লেসকে নিজে নিজে কম্পেয়ার করে করে মানে কম্পেয়ার করে করে লিখবেন। কারণ আমাদের পক্ষে সবসময় প্রিপোজিশনে এতগুলো রুল মনে রাখা ইজ কোয়াইট ইম্পসিবল। এই জন্য আমরা অনেক সময় কি করি, আমি যেটা অনেক সময় করি, আমি কি করি, সাপোজ আমার কাছে মোটামুটি রুলগুলো মনে আছে, বাট অনেক সময় আনসিন টাইপের কিছু পড়ে যায় যেখানে আমি কনফিউজ হতেই পারি। স্বাভাবিক, আমি মানুষ, আমি কনফিউজ হতেই পারি যে কোন প্রিপোজিশনটা আমাকে ব্যবহার করতে হবে। অন দ্যাট কেস আমি যেটা করি, আমি কম্পেয়ার করতে থাকি। যেমন এইটা, সোসাইটি, তো সোসাইটির মধ্যে বা সোসাইটির ভিতরে মানে কি ইন, তাহলে তো আমি কখনো অন ব্যবহার করবো না, কারণ অন মানে কি উপরে। তো এটাই হচ্ছে আপনার প্রিপোজিশন, আপনি এইভাবে ব্যবহার করলে অনেকটুকু আপনার হেল্প হবে। কারণ অনেকেই আছি আমরা প্রিপোজিশন ইউজ করতে গেলে অনেকটুকু ভুল করে ফেলি। এই জন্য ভুল না করে বরঞ্চ আপনি যদি নাও জানেন, বাট আপনি জানেন যে টেকনিকটা কি, তাহলে আপনি ইজিলি কি আপনার প্রিপোজিশন ব্যবহার করা কি কোনো ব্যাপারই না এবং কোনো ভুলও হবে না। আচ্ছা, তো এই তো এটা গেল আমাদের এই সেন্টেন্সটা, এটাও আপনার সিম্পল প্রেজেন্ট টেন্সেই আছে। ওকে, দে ফর্ম দ্য ভেরি ব্যাকবোন অফ অল ইনস্টিটিউট। দে ফর্ম, দেখেন এখানে ফর্মটা মূলত ভার্বের কাজ করছে, রাইট? ফর্মটা হচ্ছে আমার মূলত এখানে ভার্ব, ফর্ম হচ্ছে কি ভার্ব, এবং ফর্মস হয়নি, ফর্মই আছে, কারণ দে আমার কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাই ভার্ব হ্যাজ নো চেঞ্জ। ঠিক আছে, যেমনটা আছে তেমনটাই বসছে। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে থার্ড পার্সন রিলেটেড যে চেঞ্জ, থার্ড পার্সন রিলেটেড
চেঞ্জেস ইন ভার্ভ, এটা শুধু মোস্টলি আপনার সিম্পল প্রেজেন্ট টেন্সেই বেশি এগুলো খেয়াল রাখতে হয়। এটা আপনাদেরকে জাস্ট বলে দিই, তাহলে আপনাদের অনেকেরই জিনিসটা মাথায় থাকলো। মনে রাখবেন, যখনই সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে তখনই আপনি থার্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল নাম্বারের ভার্ব নিয়ে সচেতন থাকবে। আদারওয়াইজ নর্মালি অন্যান্য টেন্স আপনার লাগে না এইসব জিনিস এত খেয়াল করা, কারণ ওখানে স্ট্রাকচারই ডিফারেন্ট। আচ্ছা, দে ফর্ম দ্য ভেরি ব্যাকবোন অফ অল institutions. আচ্ছা, to honor teachers spirit and the knowledge they provide us with, Teachers Day is celebrated all over the world. দেখেন, এখানে আপনাদের অনেকেরই একটা জিনিস প্রশ্ন থাকতে পারে যে টিচার্সের এস এর পর কেন অ্যাপোস্ট্রফিটা বসলো। হ্যাঁ, এইটাই হচ্ছে আমার মূলত অ্যাপোস্ট্রফি রুলস ফর পজিটিভ। আমি জাস্ট একটু লিখি। পজিটিভটা মানে কি? পজিটিভটা হচ্ছে আমরা বলি না পজেস, মানে কি তার দখল বা জিনিসটা তার, এই অর্থে আমরা এই পজিটিভটা ব্যবহার করে থাকি। আমরা বলি না হিজ, হার। হ্যাঁ, আমি জাস্ট একটু আপনাদেরকে লিখে দিই, হিজ, হার, দিয়ার, তারপর হচ্ছে হ্যাঁ, তো মানে হিজ, হার, দিয়ার এগুলো তো হচ্ছে আপনার নর্মাল পজিটিভ, রাইট? যে এটা দিয়ে বোঝানো হয় কি, পজিটিভটা মূলত বোঝানো হয় কার দখলে আছে, দখলে আছে বা জিনিসটা কার কাছে বিলং করে। হ্যাঁ, কার কাছে বিলং করে। তো এটা হচ্ছে আমার মূলত পজিটিভ। তো হিজ, হার, দিয়ার এটা হচ্ছে মূলত পজিটিভ বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানে কখন ব্যবহার করা হয়? যখন আমরা বোঝাতে চাই যে জিনিসটা আসলে কাকে বিলং করছে বা জিনিসটা কার দখলে আছে, কার ওনারশিপে আছে, এরকম। যেমন আমি আগে একটু এক্সাম্পল দিয়ে নিই, তাহলে আপনারা উপরে যে এটা আছে এটা বুঝতে আপনাদের হেল্প হবে। দেখেন, হিজ পেন, হ্যাঁ, হার পেন, তারপর হচ্ছে দিয়ার পেন্স। তো আমরা এই কথাটার মাধ্যমে এটা বুঝাতে যাচ্ছি এটা তার কলম, তার কলম, তাদের কলম। এখন আমি যদি বলতে চাই টিচারের কলম, তাহলে আমি বলতে পারি না টিচার্স পেন। বুঝাতে পেরেছি? যখন আপনারা হিজ, হার, দিয়ার বাদে যে কোনো থার্ড পার্সন নিয়ে কাজ করবেন, থার্ড পার্সন ওয়ার্ড নিয়ে কাজ করবেন এবং তার জিনিসটা পজিটিভ আকারে প্রকাশ করতে চান, তখন আপনারা ওই ওয়ার্ডটা আনলেন, ওয়ার্ডের সাথে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস বসবে। টিচার্স পেন মানে কি টিচারের কলম। এখন এটাতে গেল টিচার, একটা টিচারের ক্ষেত্রে হচ্ছে এই রুল। এখন যদি অনেকগুলা টিচার বুঝাতে চাই তখন আমার প্লুরালের ক্ষেত্রে এই নিয়ম হবে, টিচার্স লিখে এস এর পর অ্যাপোস্ট্রফি বসবে। ক্লিয়ার? আবারও বলছি, হিজ পেন, হার পেন, দিয়ার পেন্স, তার কলম, তাদের কলম, মানে কলমটা কার? তার বা তাদের। তা আমি যদি বোঝাতে চাই যে কলমটা টিচারের, হ্যাঁ, এখন যদি এটা একটা টিচার হয় তাহলে হচ্ছে টিচার্স, টিচার দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এস বসাইলাম। কিন্তু যদি আমি বুঝাতে চাই প্লুরাল, মানে টিচারদের পেন, পেন্স, তাহলে কি করতে হবে? টিচার ওয়ার্ডটা আনলেন, এস বসালেন, তারপর অ্যাপোস্ট্রফি এসটা দিলেন, দ্যাট মিনস টিচারদের। এটা হচ্ছে আপনার লেখার নিয়ম। ঠিক আছে? অনেকে এটা গোলায় ফেলে, যেমন অনেকগুলা টিচার বুঝাতে চাইলেও এইটাই ব্যবহার করে, বাট এটা রং। তেমনি দেখেন এখানে আমার যখন টিচার স্পিরিট এস এর পর অ্যাপোস্ট্রফিটা বসেছে, তখন মানে কি টিচারের উদ্দীপনা, মানে অনেক টিচারদের উদ্দীপনা এটা বোঝানো হয়েছে। ক্লিয়ার? ওকে। অ্যান্ড দ্য নলেজ দে প্রোভাইড আস উইথ, টিচার্স ডে, দেখেন টিচার্স ডে লিখেছে, কারণ কি দিনটা কার? দিনটা মূলত টিচারদের। তো এটা কি একটা টিচারের? না, এটা অনেকগুলা টিচারদের। তাহলে আমি কি করলাম? যেহেতু দিনটা তাদের বিলং করছে, হ্যাঁ, তাদের দখলে আছে, বা দিনটা শুধুমাত্র টিচারদের, হ্যাঁ, দখলে বোঝানো হচ্ছে যে দিনটা হচ্ছে টিচারদের দখলে, বা এটা হচ্ছে টিচারের দিন। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটা অ্যাপোস্ট্রফি নিয়ে এসেছি। যদি একটা টিচার বুঝাইতাম তাহলে কি হতো?
এই ফরম্যাট। কিন্তু যেহেতু অনেকগুলা টিচার বোঝানো হচ্ছে, তাই এস এর পর অ্যাপোস্ট্রফি বসলো। এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভুল করা যাবে না। অনেকেই এসব অ্যাপোস্ট্রফি যে রুলটা, হ্যাঁ, পজিটিভের ক্ষেত্রে উল্টাপাল্টা ব্যবহার করে। এটা ব্যবহার উল্টাপাল্টা করা যাবে না। ইউ হ্যাভ টু ইউজ ইট কারেক্টলি। আই হোপ দিস ক্লিয়ার টু ইউ। ওকে, ইটস সেলিব্রেটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই তো, এখন এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা কি দেখেন, অনেকে বলতে পারে টিচার্স ডে মানে কি, টিচার তো অনেকগুলা, তাহলে কেন আমি ইজ ব্যবহার করলাম, আর কেন ব্যবহার করলাম না? দেখেন, টিচার্স অনেকগুলা, বাট টিচার্স ডে ডে কি একটা দিনকেই তো প্রকাশ করছে নাকি, যে কারণে আমার এটা ইজ ব্যবহার হচ্ছে। আবারও বলছি, টিচার অনেকগুলা, বাট টিচারদের জন্য যে একটা দিন নির্ধারণ করা হয়েছে, সেটা কি একটা দিনই তো বোঝাচ্ছে নাকি? তো যেহেতু একটা দিন বোঝাচ্ছে, তাই এটা ইজ হয়েছে, আর হয়নি। ওকে, আশা করি ভিডিওর প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন, এবং আমরা ডিসকাস করেছি আজকে ডিগ্রিজ অফ কম্পারিজন, টেন্স, প্রিপোজিশন, কন্ট্রাকশন, অ্যাপোস্ট্রফি, রুলস ফর পজিটিভ। হ্যাঁ, যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয় ছিল ইউজফুল, হেল্পফুল, তাহলে প্লিজ আপনারা আমাকে চাইলে মোটিভেট করতে পারেন, লাইক কমেন্ট দিয়ে আপনাদের ফিডব্যাকটা জানাতে পারেন, তাহলে আমি অনেক খুশি হব অ্যান্ড মনে করবো যে না, আমার লেকচার বানানোটা সার্থক হয়েছে। ওকে, আশা করি আপনারা আমার পাশে থাকবেন, and have a great day. Thank you.